হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরকে ইউনিক স্টাডি সেন্টার। আজকের ক্লাসে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড ইউনিট টেস্টের গণিতের যে 1 নম্বর স্কুলটা রয়েছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস, এই স্কুলের সব অঙ্কগুলোর সমাধান করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো, আর আশা করি তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষাটি ভালো করে দিয়েছো। এবার এখন থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে তোমাদেরকে। ওকে, তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। একে কি বলেছে, সংক্ষিপ্ত উত্তর দাও। মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। কয়েকটা কি বলেছে, বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? আমরা সকলেই জানি বৃত্তের বৃহত্তম জ্যাকে বলে ব্যাস। এখানে দেখো তোমাদেরকে একটা ছোট ছবি এঁকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা ধরে নাও বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র। এগুলোকে আমরা কি বলি? জ্যা, তাই না? এরপর কেন্দ্র বরাবর যে জ্যাটা যাবে সেটাই সব থেকে বৃহত্তম জ্যা, তাই না? তাহলে এই যে বৃহত্তম জ্যা, এটাকে কি বলবো? ব্যাস বলবো। ওকে, বোঝা গেল? এরপর ক্ষয়টা দেখো, ঐকিক নিয়মে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক? এটা আমরা জানি যে ব্যস্ত সম্পর্ক হবে বা বিপরীত সম্পর্ক, যাই বলো না কেন। এটা কেন ব্যস্ত সম্পর্ক হলো? দেখো, আমরা জানি যদি কমলে বাড়ে বা বাড়লে কমে, এই সম্পর্কগুলোকে কি বলবো? ব্যস্ত সম্পর্ক, তাই না? বা বিপরীত সম্পর্ক। তাহলে দেখো, এখানে লোক সংখ্যা আর দিন সংখ্যার মধ্যে বলেছে। এখানে দেখো, লোক সংখ্যা যদি বাড়ায় তাহলে কাজটা তাড়াতাড়ি শেষ হবে, অর্থাৎ দিন সংখ্যা কম লাগবে। আবার যদি লোক সংখ্যা কমিয়ে দিই তাহলে কি হবে? কাজটা আরও বেশি দিন ধরে চলবে, অর্থাৎ দিন সংখ্যা বাড়বে। তাহলে কি হচ্ছে এখানে? যখনই লোক সংখ্যা কমাচ্ছি তখনই কিন্তু দিন সংখ্যা বেড়ে যাচ্ছে, আবার যখনই লোক সংখ্যা বাড়াচ্ছি তখনই কিন্তু দিন সংখ্যা কমে যাচ্ছে। তাহলে এই সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ওকে, গয়টা দেখো, গোলকের বক্রতল কটি? একটি। এটা ধরো ফুটবল, গোলক মানে কি? ফুটবল। তাহলে ফুটবলের তল কটি? একটি এই তল, যেটা হচ্ছে বক্রতল, এই যে আছে না? তাহলে এটা হচ্ছে বক্রতল, যেটা হচ্ছে একটি এই। ওকে, ঘয়টা দেখো, দুটি মৌলিক সংখ্যার গোসাগু কত? দুটি মৌলিক সংখ্যার গোসাগু কত হবে? 1। ধরো 5 আর 7 হচ্ছে মৌলিক সংখ্যা দুটি, ঠিক আছে? এরপর এটাকে যদি আমরা গোসাগু করি, দেখো প্রথমে কত দিয়ে খাবে? কোনো সংখ্যা দিয়ে যাবে না, শুধুমাত্র 1 ছাড়া। 1 দিয়েই যাবে, 1 5 5 আর 1 7 7। তাহলে গোসাগু কত? 1। আর যদি লসাগু বলতো তাহলে এই সংখ্যা দুটির গুণফল। ওকে, এরপর উময়টা দেখো, 3 টাকা 5 পয়সা সমান কত টাকা? এই অঙ্কটা করার আগে তোমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। কি কি? যখন আমরা টাকা থেকে পয়সায় নিয়ে যাব, আবার পয়সা থেকে টাকায় নিয়ে যাব, তখন কি করতে হবে? যখন টাকায় থেকে পয়সা নিয়ে যাব তখন কিন্তু 100 দিয়ে গুণ করতে হবে, আর যখন পয়সা থেকে টাকাতে নিয়ে যাব তখন কিন্তু 100 দিয়ে ভাগ করতে হবে। এই দুটো জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে দেখো, 3 টাকা 5 পয়সা সমান কত টাকা? 3 টাকা, টাকা তো আছেই, এখানে বলেছে 5 পয়সাটাকে টাকায় নিয়ে যেতে হবে। তাহলে পয়সা থেকে যদি টাকায় নিয়ে যায় তাহলে কি করতে হবে? আমাদেরকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো, 3 টাকা 5 পয়সা সমান 3 টাকা যোগ 5কে 100 দিয়ে ভাগ করব, তাহলে আমরা 5-এর 100 লিখতে পারি টাকা, আর সমান দিয়ে 3 টাকা যুক্ত এই ভগ্নাংশটাকে দেখো দশমিক সংখ্যায় রূপান্তর করো। একের পরে কোটা শূন্য রয়েছে? দুটো শূন্য রয়েছে, তাহলে 5-এর দুটো সংখ্যার আগে দশমিক বসবে। তাহলে 5 0, এই দুটো সংখ্যার আগে দশমিক। তাহলে আমাদের এই ভগ্নাংশটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার পর কি দাঁড়ালো? 0.05 টাকা। ওকে, তাহলে এবার এটা যোগ করে দাও, 3 টাকা আর 0.05 টাকাকে যোগ করো, দেখো এটা হচ্ছে 3.05 টাকা। ক্লিয়ার? এরপর দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, 45/7 কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তাহলে দেখো দেখো এইরকম অঙ্কগুলো করাটা একদম সহজ। প্রথমে কি করতে হবে? উপরের সংখ্যাটাকে নিচের সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করো, মাঝে লিখো 45, এবার 7 দিয়ে ভাগ করব,
7 6 42, 3 ভাগশেষ। এরপর এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। কিভাবে লিখতে হবে? প্রথমে দেখো বাঁ দিকে থাকবে ভাগফল, তারপর উপরে থাকবে ভাগশেষ, তারপরে নিচে থাকবে ভাজক। মানে এইরকম প্যাটার্নটা হবে, ঠিক আছে? এরকম প্যাটার্নটা 6 পূর্ণ 3 7, এরকম প্যাটার্নটা হবে। এটা তোমরা মাথায় রাখবে, ওকে? এরপর দেখো নেক্সট প্রশ্ন, 7 9 ও 11 12 এর মধ্যে কোনটি ছোট? এটা আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো প্রথমে কি করব, নিচের সংখ্যাগুলোকে অর্থাৎ হরগুলোকে লসাগু করব। 9 আর 12 লসাগু করো। প্রথমে 3 খাওয়াবো, দেখো 3 3 9 আর 3 4 12, আর যাবে না। তাহলে এগুলোর গুণ করো, 3 গুণ 3 গুণ 4 সমান কত হচ্ছে আমাদের লসাগু? 36। এরপর 7 9টা লিখে দেব, তারপর একটু বাড়িয়ে রেখাটাকে টেনে সমান চিহ্ন দিয়ে নিচে 36 লিখব। প্রথমে আগে উপরের সংখ্যাগুলো লিখবো না, এই সংখ্যাটাকে আর এই সংখ্যাটাকে লিখবো না। প্রথমে এইরকম প্যাটার্নটা তোমরা লিখবে, 9 7 9 সমান 7 9, তারপর একটু বাড়িয়ে দেবে রেখাটাকে, তারপর সমান নিচে লিখবি 36, ওকে? এরপর দেখো নিচে কত আছে? 9। 9-এর সাথে কত গুণ করলে 36 হবে? 9 4 36, 4 গুণ করলে 36 হচ্ছে। এরপর নিচে যেহেতু 4 গুণ করলাম, সেহেতু উপরের সংখ্যাটার সাথেও কিন্তু 4 গুণ করব। তাহলে 7 4 কত? 28। একইভাবে এটাও লিখবে, 12 সঙ্গে কত গুণ করলে 36 হয়? 12 3 36। নিচে যেহেতু 3 গুণ করলাম, উপরেও 3 গুণ করব, তাহলে 11 3 33। এরপর দেখব যে উপরের কোন লবটা ছোট। কোন লবটা ছোট, 28 নাকি 33? নিশ্চয়ই 28। তাহলে 28 এই ভগ্নাংশটা কোন জায়গা থেকে এসেছে? 7 9। তাহলে এই যে যখন আমরা লিখব যে ছোট, এই ভগ্নাংশটা কিন্তু আমরা লিখব না। 28 36 এই ভগ্নাংশটা কিন্তু লিখব না, ওকে? এই ভগ্নাংশটা কোন ভগ্নাংশ থেকে এসেছে? এই ভগ্নাংশ থেকে, 7 9। তাহলে এইটা হবে ছোট ভগ্নাংশ, ওকে? এরপর দেখো নেক্সট প্রশ্ন, চিত্রলেখ কাকে বলে? কোনো তথ্যকে চিত্র বা ছবির মাধ্যমে সহজভাবে প্রকাশ করাকে চিত্রলেখ বলে। এই সংজ্ঞাগুলো তোমরা কিন্তু মুখস্থ করে নেবে, বোঝা গেল? এরপরে আছে ঝয়েরটা, দেখো সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণের চেয়ে কম তাকে সূক্ষ্মকোণ বলে। যেমন দেখো এখানে কিছু কোণের মান দিয়েছি, যেমন 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, এগুলো সবই কিন্তু সূক্ষ্মকোণ, ওকে? এরপর নেক্সট প্রশ্ন, ঘনকের একটি উদাহরণ দাও। এটা কি হবে? লুডোর ছক্কা। তোমরা নিশ্চয় দেখেছো লুডোর ছক্কা, আমরা ছোটোর সময় সবাই লুডো খেলেছি, তাই না? এরপর 2-এর দাগে দেখো কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। কয়েকটা কি আছে? একটি ত্রিমাত্রিক বস্তু হলো ড্যাশ, এটার উত্তর কি হবে? ইট। এরপর তোমরা জিজ্ঞেস করবে যে স্যার ত্রিমাত্রিক বলতে কি বোঝায়? ত্রিমাত্রিক মানে হচ্ছে যে বস্তুগুলোর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাদেরকে বলা হয় ত্রিমাত্রিক বস্তু। যেমন ধরো এখানে উদাহরণ দিয়েছি, আমার উত্তরটা দিয়েছি ইট। ইটে দেখো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর উচ্চতাও আছে, ওকে? ক্ষয়টা দেখো, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ড্যাশ সরলরেখা আঁকা যায়। একটি সরলরেখা আঁকা যায়। এখানে দেখো এখানে একটা বিন্দু দিলাম আর এখানে একটা বিন্দু দিলাম। আমরা কোটা সরলরেখা আঁকতে পারবো? অবশ্যই একটা আঁকতে পারবো, তাই না? আর পারবো কি? পারবো না। গয়েরটা দেখো, বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য, সূত্রটা তোমরা মুখস্থ করেছো নিশ্চয়ই, এটা বসিয়ে দেবে পরিসীমা ভাগ 4। ঘরটা দেখো, একটি ত্রিভুজের ড্যাশ বাহু থাকে। কটি বাহু থাকে? 3টি বাহু থাকে। 3টি বাহু ছাড়া ত্রিভুজ হয় না, ওকে? একটা একটা একটা। তারপর উময়টা দেখো, 60 ডিগ্রি কোণকে ড্যাশ বলে। আমরা যখন সূক্ষ্মকোণের সংজ্ঞাটা পড়ছিলাম তখন আমরা দেখেছিলাম যে 90 ডিগ্রি বা এক সমকোণের থেকে যতগুলো কোণ হবে সবগুলোই কিন্তু সূক্ষ্মকোণ, তাই না? তাহলে 60 ডিগ্রি কি হবে? এটা সূক্ষ্মকোণ। চয়টা আছে 1/100 সমান কত? এখানে 1/100কে আমরা এরকম লিখতে পারি তো।
এরপর এটাকে দশমিকে করো। একটা লিখে নিলাম। একের পরে কোটা শূন্য রয়েছে? দুটো শূন্য রয়েছে, তাহলে দুটো সংখ্যার আগে দশমিক হবে। যেমন ধরো এক একটা সংখ্যা, তারপর শূন্য, তারপর দশমিক, তারপর শূন্য। তাহলে উত্তর দাঁড়ালো কি? 0.01। ওকে। এরপর দেখো 3-এ কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা দেখো বিয়োগ করো। এই বিয়োগটা তোমাদেরকে করতে হবে। তাহলে দেখো আমি খাতায় করে দিয়েছি। এইরকম টাইপের যদি তোমাদের অঙ্ক থাকে তাহলে কি করবে, মনে মনে প্রথমে ভেবে নেবে যে 8-এর নিচে 1 আছে। ওকে, এটা কিন্তু মনে মনে ভেবে নেবে। তাহলে প্রথমে কি করব, দেখো এটা যেহেতু মিশ্র ভগ্নাংশে রয়েছে, সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে প্রথমে। তাহলে 8-এর জায়গায় 8 লিখব, বিয়োগ মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার নিয়মটা কি, এই সংখ্যা দুটোর গুণ আর উপরের সংখ্যাটার সাথে যোগ। তাহলে 12 কি 12, 12 আর সাথে 19, 19-এর 12। ওকে। এরপর আমি ধরে নিতে বলেছি 8-এর নিচে 1 আছে। ওকে, তাহলে 1 আর 12-র লসাগু করতে হবে। তাহলে 1 আর 12-র যদি লসাগু করি তাহলে লসাগু কত হবে? 12ই হবে। তাহলে নিচে দাগ টেনে 12 লিখব। এরপর নিচে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ হরের সঙ্গে ভাগ আর লবের সঙ্গে গুণ করতে হবে। আরেকবার বলছি, নিচের যে সংখ্যাটা থাকবে অর্থাৎ হরের সঙ্গে ভাগ নিচের সংখ্যাটার সঙ্গে, এই যে লসাগুটার সঙ্গে ভাগ হবে, আর যেটা ভাগফল হবে তার সঙ্গে উপরের সংখ্যাটা অর্থাৎ লবের সঙ্গে কি করবে? গুণ করবে। ওকে, তাহলে নিচে কত আছে ধরে নিতে বলেছি 1 আছে। তাহলে 1 কতই 12, 1 12ই 12। এখানে দেখো একটা স্টেজ আমি স্কিপ করে দিয়েছি, বোঝার জন্য আমি আবার লিখছি। দেখো 1 কতই 12, 1 12ই 12, 12 লিখব। এর 12 গুণ 8 হলো, বিয়োগ 12ই কতই 12, 12 1-কে 12 আর 1 19-এ 19। তাহলে 12 1-কে 12, তাহলে 1 গুণ উপরের সংখ্যাটা 19 লিখে নিলাম 12। এরপর দেখো এই স্টেজটা আসছে, 12 1-টে 96 বিয়োগ 19 1-কে 19। ওকে, এরপর দেখো সমান চিহ্ন দিয়ে এই বিয়োগটা করো। 96 থেকে 19 বিয়োগ করলে দেখো 77 হচ্ছে, আর নিচে লিখবে 12। এরপর উপরে যেহেতু বড় সংখ্যা রয়েছে সেটা তার জন্য এই ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে আবার পরিণত করতে হবে। মিশ্র ভগ্নাংশে করতে গেলে কি করতে হবে, উপরের সংখ্যাটাকে নিচের সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলাম, ভাগফল কত হলো 6, ভাগশেষ কত হলো 5। এরপর দেখো মিশ্র ভগ্নাংশটা কীভাবে লিখবে, আমি আগেও বুঝিয়েছি, এরকম প্যাটার্নটা হবে। ঠিক আছে, 6 পূর্ণ 5-এর 12। ওকে, এটা হবে উত্তর। এরপর নেক্সট প্রশ্ন দেখো, 24 ও 48 এর লসাগু নির্ণয় করো। লসাগু করো, 24 48-কে ভালো করে সাজিয়ে নাও। তারপর দেখো প্রথমে 2 খাওয়াবো, 2 12ই 24, 2 24 48, আবার 2 খাবে, 2 6 12, 2 12ই 24, আবার 2 খাবে, 2 3 6, 2 6 12, এরপর 3 খাবে, 3 1 3, 3 2 6। আর যাবে না। তারপর এই যে উৎপাদকগুলো আমরা পেলাম সেগুলোকে সাজাবো গুণ আকারে, সাজিয়ে গুণ করতে হবে। দেখো সাজিয়ে নিলাম, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, 3 গুণিত 1 গুণিত 2 সাজিয়ে নিলাম। এরপর গুণটা করো, দেখো 2 1-কে 2, 2 3 6, 6 2 12, 12 2 24, 24 2 48। তাহলে আমাদের নির্ণেয় লসাগু কত বেরোলো? 48। বোঝা গেল? দেখো অঙ্ক মানেই বোঝা, ঠিক আছে? অঙ্ক কিন্তু বুঝতে হবে, না বুঝলে কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে না। ঠিক আছে, এরপর গয়টা দেখো, একটি খাতা কিনে 20 টাকা দিলে দোকানদার তোমায় 4.50 টাকা ফেরত দিলেন, খাতাটির দাম কত? দেখো অঙ্কটা পড়েই বোঝা যাচ্ছে যে 20 থেকে যদি আমরা 4.50 টাকা বাদ দিয়ে দিই তাহলে খাতাটির দাম কত সেটা বেরিয়ে যাবে। তাহলে দেখো বিয়োগ করো, সাজিয়ে নাও। 20 দশমিকে সাজালে কি করবে, 20.00 মানে 20 টাকা, আর 4.50 বিয়োগ করো। দেখো বিয়োগফল কত হচ্ছে, 15.50 টাকা। তাহলে খাতাটির দাম কত, 15.50 টাকা। এরপর নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ
তৈরি হবে। এই অঙ্কটা ঐকিক নিয়মে তোমাদেরকে করতে হবে। দেখো এই এরকম অঙ্কতে তোমাদেরকে যেটা প্রশ্ন বলবে, অর্থাৎ প্রশ্নতে বলেছিল যে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে, তাহলে প্রশ্নতে যেটা বলবে সেটা ডান দিকে লিখবে। ওকে, তাহলে প্রথমে লিখবে দিন সংখ্যা, তারপর লিখবে যন্ত্রাংশ। 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে। এখানে দেখো প্রথমে 4 দিন লেগেছিল, তারপর 12 দিন, মানে দিন সংখ্যাটাকে বাড়াচ্ছে। তাহলে দিন সংখ্যা বাড়লে যন্ত্রাংশ সংখ্যা কি হবে? বাড়বে, মানে বেশি যন্ত্রাংশ তৈরি হবে, তাই না? তাহলে এটাও বাড়ছে, এটাও বাড়ছে, তাহলে বাড়লে বাড়লে কি হয়? সরল সম্পর্ক। বোঝা গেল? তাহলে দিন সংখ্যা ও যন্ত্রাংশ হলো সরল সম্পর্ক, এটা লিখবে। তারপর অঙ্কটাকে করবে। 4 দিনে যন্ত্রাংশ তৈরি হয় 500টি, প্রথমের যে আমাদের বাক্যটা। তারপর একের সাথে কম্পেয়ার করবে। 1 দিনে যন্ত্রাংশ তৈরি হয়, 4 দিনে 500টি তৈরি হচ্ছিল, তাহলে 1 দিনে কতগুলো তৈরি হবে? নিশ্চয়ই কম তৈরি হবে, তাই না? কম হলে কি হবে? ভাগ। আর ভাগ হলে এই দিন সংখ্যাটাকে কিন্তু নিচে লিখতে হবে, তাহলে 500/4। এরপর 12 দিনে, 12 সাথে কম্পেয়ার করতে হবে। 1 দিনে যতগুলি যন্ত্রাংশ তৈরি হচ্ছিল, 12 দিনে তার থেকে বেশি হবে, তৈরি হবে, তাই না? তাহলে 12 দিনে যন্ত্রাংশ তৈরি হয়, বেশি হলে কি হবে? গুণ হবে, আর গুণ হলে উপরে লিখতে হবে, আর ভাগ হলে নিচে লিখতে হবে। এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে 12 দিনে যন্ত্রাংশ তৈরি হয়, 500/4 যেমন আছে তেমনি লিখে দেবে, তারপর গুণ 12। কাটাকাটি করো, দেখো 4 3 12, 4 3 12, তাহলে 500 গুণ 3 কত হচ্ছে? 5 3 15, মানে 1500টি যন্ত্রাংশ তৈরি হবে। ওকে, তাহলে উত্তরে লিখবে যে 12 দিনে 1500টি যন্ত্রাংশ তৈরি হবে। বোঝা গেল? এরপর নেক্সট প্রশ্ন দেখো, একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 360 মিটার, দৈর্ঘ্য 100 মিটার, তাহলে প্রস্থ কত? দেখো প্রথমে কি করবে? আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান কত দেওয়া ছিল? 360 মিটার। তারপর লিখবে দৈর্ঘ্য সমান 100 মিটার, যেহেতু দৈর্ঘ্য 100 মিটার দেওয়া ছিল। এরপর আমাদেরকে বলেছে যে প্রস্থ কত সেটা বের করতে হবে। তাহলে দেখো প্রস্থ যদি বের করতে যাই, তাহলে একটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। সেটা কি? প্রথমে পরিসীমা ভাগ 2, মানে আমাদের যেটা পরিসীমা থাকবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, বিয়োগ যেটা দৈর্ঘ্য দেওয়া থাকবে সেটা বিয়োগ করে দেব। ওকে, তাহলে দেখো মানগুলো বসাই। পরিসীমা কত? 360, 2 দিয়ে ভাগ, বিয়োগ দৈর্ঘ্য কত ছিল? 100, তাহলে 100 লিখলাম, সমান দেখো 360কে 2 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 180, বিয়োগ 100 সমান 80 মিটার। 80 মিটারটা কত? কি? এটা হচ্ছে প্রস্থ। প্রস্থ সমান 80 মিটার। ওকে, শুধু 80 মিটার। এরপর তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, যদি স্যার এখানে যদি দৈর্ঘ্যের জায়গায় প্রস্থ দেওয়া থাকে তাহলে আমরা কি করব? একই ব্যাপার, ঘাবড়াবার কোনো দরকার নেই, একই ব্যাপার। জাস্ট যদি প্রস্থ দেওয়া থাকে, দৈর্ঘ্য যদি বের করতে হয়, তাহলে এই যে দৈর্ঘ্য আছে এখানে প্রস্থর মানটা বসাবে। ঠিক আছে? প্রস্থ বের করতে গেলে দৈর্ঘ্যকে বিয়োগ করতে হবে, আর দৈর্ঘ্য বের করতে গেলে প্রস্থকে বিয়োগ করতে হবে। একই ব্যাপার। ওকে, এরপর দেখো চয়েরটা কি বলেছে? স্থানীয় মানে বিস্তার করো 449.56, এটাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। দেখো আমরা যখন স্থানীয় মানে বিস্তার করি তখন একটা জিনিস দেখে আমরা স্থানীয় মানে বিস্তার করি। কি দেখে? যখন আমরা 245কে আমরা স্থানীয় মানে বিস্তার করব, ওকে, তাহলে আমরা প্রথমে লিখি একক, দশক, শতক, তাই না? একক মানে কি? 1, মানে 5-এর সঙ্গে 1 গুণ করতে হবে। দশক মানে কি? 10, মানে 4-এর সঙ্গে 10 গুণ করতে হবে। শতক মানে কত? 100, 2-এর সঙ্গে 100 গুণ করে স্থানীয় মানে বিস্তার করতে হয়, তাই না? এখানে দেখো দশমিকের আগের সংখ্যাগুলোকে কি বলবো? একক, দশক, শতক। এরপর প্রশ্ন হচ্ছে যে দশমিকের পরের সংখ্যাগুলোকে কি বলবো? এটাকে বলবো দশাংশ, আর এটাকে বলবো শতাংশ। ওকে, দশাংশ মানে হচ্ছে 5-এর 10, আর শতাংশ মানে হচ্ছে 6-এর 100। এরপর কি করতে হবে? দেখো 4-এর স্থানীয় মান কত? 400। এই 4-এর স্থানীয় মান কত? 40, আর এই 9-এর স্থানীয় মান হচ্ছে 9। ওকে, এরপর যোগ 5-এর স্থানীয় মান কত?
5 দশাংশ মানে হচ্ছে 5/10 যোগ 6 শতাংশ মানে হচ্ছে 6/100। বোঝা গেল? এখানে যদি আরেকটা সংখ্যা থাকতো তাহলে এটা হতো সহস্রাংশ, অর্থাৎ যে সংখ্যাটা থাকতো সেইটা বাই 1000। ওকে, এরপর 6টা বাহুভেদে ত্রিভুজের শ্রেণীবিভাগ লেখো। তাহলে দেখো উত্তরটা। বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। কি কি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। এরপর দেখো নেক্সট, যোগ করো। 307.50 টাকা যোগ 32.76 টাকা। তাহলে দেখো আমরা যেরকমভাবে সাধারণ যোগ করি, দশমিক ছাড়া যে সংখ্যাগুলোকে যোগ করি সেরকমভাবেই আমরা যোগ করব। ওকে, দেখো 6 উপরে 0, 6 নেমে গেল। 7, 5, 7 5 12, 2 হাতে থাকে 1, 2 এর আগে 3, 3 এর সাথে হচ্ছে 10-এর 0 হাতে থাকে 1, 3 এর আগে 4, 4টা নেমে গেল আর 3। তাহলে উত্তর কত হলো? 340.26 টাকা। ওকে, এটা হবে উত্তর। এরপর ঝয়ে আছে ছোট থেকে বড় সাজাও। 0.005, 0.05 আর 0.5কে ছোট থেকে বড় সাজাতে হবে। দেখো এরকম অঙ্কগুলো করার জন্য প্রথমে কি করতে হবে? দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে পরিণত করতে হবে। 0.005 মানে কত? 5-এর 1000। দশমিকের পরে 3টা সংখ্যা রয়েছে, মানে 1-এর পরে 3টা শূন্য বসাতে হবে। 0.05 মানে হচ্ছে 5-এর 100। দশমিকের পরে 2টো সংখ্যা রয়েছে, মানে হচ্ছে 1-এর পরে 2টো শূন্য। 0.5 মানে হচ্ছে 5-এর 10। দশমিকের পরে একটা সংখ্যা, 1-এর পরে একটা শূন্য। এরপর কি করবে? 5-এর 1000 লিখবে, লম্বা একটা সরলরেখা রেখা টেনে দেবে। তারপর এই যে উপরের সংখ্যাগুলো আছে এগুলো কিন্তু আগে লেখার দরকার নেই, ঠিক আছে? এগুলো ব্ল্যাঙ্ক রাখবে। তারপর এই যে নিচের সংখ্যাগুলো এগুলোর লসাগু করবে, অর্থাৎ হরের যে সংখ্যাগুলো আছে এগুলো লসাগু করবে। এখানে একটা শর্ট ট্রিক্স তোমাদেরকে বলে দিই, এই যে সংখ্যাগুলোর মধ্যে সব থেকে যে বড় যে সংখ্যাটা হবে সেটাই কিন্তু লসাগু হবে। ওকে, এখানে 1000টা সব থেকে বড় সংখ্যা, এটাই হবে লসাগু। তাহলে সবগুলোরই এরকমভাবে লিখবে। এগুলো লেখার দরকার নেই এখন, জাস্ট এগুলো লেখার দরকার নেই, শুধুমাত্র সমান চিহ্ন দিয়ে দাগ টানবে, দাগ টেনে নিচে 1000 লিখবে, সবগুলোরই নিচে 1000 লিখবে। এরপর আমরা যে 5-এর 1000 লিখেছিলাম তার সঙ্গে কি করতে হবে? নিচে যেহেতু 1000 আছে তাহলে 1000-এর সঙ্গে কত গুণ করলে 1000 হবে? 1 গুণ করলে 1000 হবে। তার নিচে যেহেতু 1 গুণ করেছি, উপরের কিন্তু লবের সঙ্গেও 1 গুণ করব। একইভাবে 100-র সঙ্গে কত গুণ করলে 1000 হবে? 100-র সঙ্গে 10 গুণ করলে 1000 হবে। তাহলে 5-এর সঙ্গেও 10 গুণ করব। 5 10 কত হলো? 50। 5 একে কত হলো? 5। এরপর লিখবো এই সংখ্যাগুলো। তারপর দেখো 3 নাম্বারটা কি আছে? নিচে 1000 আছে, তাহলে 10-এর সঙ্গে কত গুণ করলে 1000 হয়? 10-এর সঙ্গে 100 গুণ করলে 1000 হয়। তাহলে নিচে যেহেতু 100 গুণ করেছি সেহেতু লব অর্থাৎ 5-এর সঙ্গেও কিন্তু 100 গুণ করব। তাহলে 5 100 500। বোঝা গেল? এরপর লবগুলোর মধ্যে যে সংখ্যাটা সব থেকে ছোট সেটাই হবে সব থেকে ছোট। 5-এর 1000 মানে কোনটা? 5-এর 1000 মানে কোনটা হচ্ছে এইটা, এটা সব থেকে ছোট। তারপর 50-এর 1000 মানে কোনটা? এইটা। তারপর এইটা ছোট। 500-র 1000 মানে কোনটা? 0.5। তারপর এটা ছোট। এরকমভাবে লিখে দাও, ছোট থেকে বড় সাজিয়ে পায়। প্রথমে লিখবে 0.005, তারপর লিখবে 0.05, তারপর লিখবে 0.5। এই যে লেস দেনগুলো, এইগুলো খুবই কিন্তু ম্যাটার করে। তুমি যদি এটার মানে কি? এটার মানে হচ্ছে এদিকে ছোট থাকবে আর এদিকে বড় থাকবে, ঠিক আছে? আর তুমি যদি এরকম লিখো তাহলে বড় থাকবে এইদিকে আর ছোট সংখ্যা থাকবে এইদিকে। এটা এই চিহ্নগুলো কিন্তু মাথায় রাখবে। ওকে, এরপর আছে দেখো সমান্তরাল সরলরেখা কাকে বলে? একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখাকে উভয় দিকে বর্ধিত করলে যদি কখনো পরস্পর মিলিত না হয় কিংবা ছেদ না করে তখন ওই সরলরেখাগুলিকে পরস্পর সমান্তরাল সরলরেখা বলে। যেমন এখানে দেখো আমি একটা সরলরেখা আঁকছি, একই সরলরেখা। এই সরলরেখাগুলোকে যতই আমি বর্ধিত করি না কেন, যতই আমি বাড়াই না কেন,
এগুলো কি এই দুটো সরলরেখা কি কখনো দুজনকে ছেদ করবে, স্পর্শ করবে? করবে না। তাহলে এগুলো হচ্ছে সমান্তরাল সরলরেখা। আবার যদি এরকমভাবে একটা সরলরেখা আঁকি, ছেদ হয়ে যাবে, এটা কিন্তু সমান্তরাল সরলরেখা নয়। এরপর দেখো 4 দাগের কয় অঙ্কটা কি বলেছে, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? তাহলে দেখো, প্রথমে এই ছবিটা ভালো করে খেয়াল করো। এই যে ছবিটা, এই পার্কটার দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার আর প্রস্থ হচ্ছে 15 মিটার। ওকে, তাহলে প্রথমে এই যে প্রথমের যে পার্কটা, এটার পরিসীমা বের করতে হবে। তাহলে লিখো, আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার। পরিসীমার সূত্র কি? 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। মান বসিয়ে দাও, 2 গুণ 25, দৈর্ঘ্য কত আছে 25, যোগ প্রস্থ কত আছে 15, 2 গুণ 40 সমান 80 মিটার। পরিসীমা কত বেরোলো? 80 মিটার। এরপর 2 মিটার করে বাড়িয়েছি, দেখো এটা 2 মিটার করে বাড়ানো হলো। তাহলে আগের তুলনায় 2 মিটার করে বাড়বে, দৈর্ঘ্যও 2 মিটার বাড়বে, প্রস্থ 2 মিটার বাড়বে। তাহলে লিখবে, প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালে নতুন পার্কের দৈর্ঘ্য হবে 25 যোগ 2, যেহেতু 2 মিটার করে যেহেতু 2 মিটার করে বাড়িয়েছি, 25 যোগ 2 সমান 27 মিটার। প্রস্থ 15 যোগ 2 সমান 17 মিটার। পরিসীমা কত হবে? 2 গুণ দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, 2 গুণ 27 যোগ 17, 2 গুণ 44, 27 আর 17 যোগ করে দেখো 44 হচ্ছে। তাহলে 44 2 88। তাহলে 2 মিটার করে বাড়িয়ে নতুন বাগানটির অর্থাৎ নতুন পার্কের পরিসীমা কত বেরোলো? 88 মিটার। এরপর বলেছে আগের তুলনায় কত বেশি হয়েছে, লিখবে। তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি? 88 বিয়োগ 80 সমান 8 মিটার বেশি। বোঝা গেল? এরপর নেক্সট প্রশ্ন দেখো, একটি ছাত্রাবাসে 30 জন ছাত্র ছিল, তাদের জন্য 24 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 6 জন নতুন ছাত্র ওই ছাত্রাবাসে আসে। এখন ওই মজুদ খাবারে তাদের কতদিন চলবে? নিশ্চয়ই কম দিন চলবে, তাই না? তাহলে দিন সংখ্যাটা ডান দিকে লিখতে হবে। প্রথমে বাঁ দিকে লিখবে ছাত্র সংখ্যা আর ডান দিকে লিখবে দিন সংখ্যা। যেহেতু আমাদের প্রশ্নে চেয়েছে কতদিন চলবে, সেই জন্য দিন সংখ্যাটা আমরা ডান দিকে লিখব। 30 জন ছাত্রের 24 দিন চলে, তাহলে আবার 30 জন ছিল, আবার 6 জন এসেছে, মানে কতজন হলো ছাত্র? 36 জন। তাহলে 36 জনের কতদিন চলবে মজুদ খাবার? ওকে, সেটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক কেন হলো? 30 জন ছাত্রের যদি 24 দিন চলে, তাহলে 36 জন ছাত্রের নিশ্চয়ই কম দিন চলবে। দেখো, আমি বলেছি বাড়লে বাড়বে বা কমলে কমবে, সেটা হচ্ছে সরল সম্পর্ক। আর বাড়লে কমবে বা কমলে বাড়বে, সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এখানে ছাত্র সংখ্যা বাড়ছে, দিন সংখ্যা কমছে, তার জন্য এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। বোঝা গেল? এরপর দেখো, ক্যালকুলেশনটা করো। 30 জনের খাবার মজুদ আছে 24 দিন। একজনের খাবার মজুদ আছে, নিশ্চয় বেশি দিন থাকবে, তাহলে বেশি দিন হলে গুণ করতে হবে। তাহলে 24 গুণ 30। এরপর 36-এর সাথে কম্পেয়ার করতে হবে। 36 জনের খাবার মজুদ আছে, নিশ্চয়ই কম দিন চলবে, কম হলে 36টা নিচে লিখতে হবে। তাহলে 24 গুণ 30 বাই 36। এরপর দেখো, কাটাকাটি করো। প্রথমে 3 দিয়ে কেটেছি, 3 12 36, 3 10 30। আবার বলছি, প্রথমে 3 দিয়ে কেটেছি, 3 12 36, 3 10 30 কাটলাম। এরপর 12কে দেখো, 12 দিয়ে 24কে কেটেছি, 12 দুয়ে 24, 12 দুয়ে 24। ওকে, তাহলে 2 গুণ 10 সমান হচ্ছে 20 দিন। উত্তরটা লিখবে, 36 জনের খাবার মজুদ থাকবে 20 দিন। ওকে, এরপর দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, সরল করো। এই সরলটা করতে হবে। এইরকম যতগুলো সরল থাকবে, সব সরলগুলো কিন্তু আমরা বদমাস পদ্ধতিতে করব, ঠিক আছে? BODMAS, বদমাস এই পদ্ধতিতে সরলগুলো করব। বি মানে হচ্ছে ব্রেকেট, ও মানে হচ্ছে অফ মানে এর কাজ, ডি ফর হচ্ছে ডিভিশন অর্থাৎ ভাগের কাজ, এম ফর হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণের কাজ, এ ফর
অ্যাডিশন অর্থাৎ যোগের কাজ, আর এস ফর সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগের কাজ। ওকে, তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ করব, তারপর এর কাজ করব, তারপর ভাগ, তারপর যোগ, তারপরে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। ওকে, দেখো প্রথমে যা আছে তাই লিখব, বন্ধনীর কাজগুলো আগে করব। ওকে, এই কাজটা আর এই কাজটা আগে করব। 24/4 গুণ 6 থেকে 3 বিয়োগ করো, দেখো 3 হচ্ছে, বিয়োগ যা আছে তাই লিখব 24/4। এখানে যেহেতু কিছু নেই সেই জন্য এখানে এর লিখতে হবে, এর 4 এর 3। 3 কোথায় পেলাম? 6 বিয়োগ 3, মানে 6কে 3 দিয়ে বিয়োগ করো, দেখো 3 হচ্ছে, সমান। এরপর কিসের কাজ করব? অফ অর্থাৎ এর কাজ, মানে এই কাজটা আগে করব। ওকে, যা আছে এই পর্যন্ত তাই লিখে দেব, 24/4 গুণ 3 বিয়োগ 24/4 3 12। এরপর কিসের কাজ? ডিভিশন অর্থাৎ ভাগের কাজ। এই ভাগটা আগে করব আর এই ভাগটা আগে করব। ওকে, তাহলে দেখো 4 কতই 24, 4 6 24 গুণ 3 বিয়োগ 12 কতই 24, 12 2 24 বিয়োগ 2। এরপর কিসের কাজ? মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ। এই গুণের কাজটা আগে করব, সমান 6 3 18 বিয়োগ 2, এরপর বিয়োগের কাজ। এখানে যেহেতু যোগ নেই, যোগের কাজ নেই, সেই জন্য যোগের কাজটা অ্যাডিশন অর্থাৎ যোগের কাজটা স্কিপ হয়ে যাবে। এরপর বিয়োগের কাজ করব, 18 বিয়োগ 2 সমান কত হচ্ছে? 16। আমাদের উত্তর কত বেরোলো? অতএব সরল মান সমান 16। ওকে, এরপর দেখো নেক্সট প্রশ্ন, 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। 20টি পাম্প মেশিনে 125 দিনে কত লিটার জল তুলবে? এটাও কিন্তু ঐকিক নিয়মে আমাদেরকে করতে হবে অঙ্কটা। দেখো আমাদের যেহেতু প্রশ্নে বলেছে যে কত লিটার জল তুলতে হবে, তুলতে পারবে, তাহলে সেই ক্ষেত্রে জলের পরিমাণটা আমাদেরকে ডান দিকে লিখতে হবে। ওকে, তাহলে প্রথমে লিখবে পাম্প সংখ্যা, তারপর লিখবে দিন সংখ্যা, তারপর লিখবে জলের পরিমাণ। 14টি পাম্প 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে, তাহলে 20টি পাম্প 125 দিনে কত লিটার জল তুলতে পারবে? এরপর দেখো ক্যালকুলেশন করব, আগে সম্পর্কগুলো লিখব, পাম্প সংখ্যার সঙ্গে জলের পরিমাণের কী সম্পর্ক, আর তারপর লিখব দিন সংখ্যার সঙ্গে জলের পরিমাণের কী সম্পর্ক। এখানে পাম্প সংখ্যা কি হচ্ছে? 14টা ছিল, 20টা হয়েছে, বাড়ছে, তাহলে জলের পরিমাণও কি হবে? বাড়বে। তাহলে বাড়লে বাড়বে, কি সম্পর্ক হয়? সরল সম্পর্ক। তাহলে পাম্পের সঙ্গে জলের পরিমাণের সরল সম্পর্ক হচ্ছে, আর দিন সংখ্যার সঙ্গেও এটাও হবে সরল সম্পর্ক। দিন সংখ্যা 200 ছিল, 125 হয়েছে, মানে কমছে। দিন সংখ্যা কমলে জলের পরিমাণও কি হবে? কমবে। তাহলে কমলে কমছে, এটাও হবে সরল সম্পর্ক। ক্লিয়ার? এরপর দেখো ক্যালকুলেশনটা আমরা করব। চোদ্দোটি পাম্প 200 দিনে জল তোলে 28,000 লিটার। একের সাথে কম্পেয়ার করতে হবে। একটি পাম্প 200 দিনে জল তোলে, 14টি পাম্প যত লিটার জল তুলছিল, একটা পাম্প তার থেকে কম জল তুলবে, অর্থাৎ ভাগ হবে। তাহলে 28,000 বাই 14। ওকে, এরপর দিনের সঙ্গে, মানে দিনের পরিমাণের সঙ্গে একের সঙ্গে কম্পেয়ার করতে হবে, মানে দিন সংখ্যাটাকে একের সঙ্গে কম্পেয়ার করতে হবে। তাহলে একটি পাম্প এক দিনে জল তোলে কত? একটি পাম্প 200 দিনে যে জল তুলছিল, মানে যত পরিমাণ জল তুলছিল, তাহলে একদিনে তার থেকে কম তুলতে পারবে। তাহলে কি হবে? ভাগ হবে। অর্থাৎ ভাগ হলে কি হবে? নিচে লিখতে হবে। তাহলে 200টা নিচে লিখব। তাহলে একটি পাম্প একদিনে জল তোলে 28,000 ভাগ 14 গুণ 200। আবার 20টি পাম্প একদিনে কত লিটার জল তুলবে? মানে একটি পাম্প যত লিটার জল তুলছিল, পাম্পের সংখ্যা বাড়ানো হয়েছে, মানে 20টি পাম্প, নিশ্চয়ই বেশি হবে। বেশি হলে উপরে গুণ করতে হবে। ওকে, তাহলে 28,000 গুণ এই 20টা উপরে গুণ করলাম, আর নিচে যা আছে তা লিখে দিলাম, 14 গুণিত 200। তারপর আছে একের সাথে কম্পেয়ার করব। 20টি পাম্প আগে একদিনে যত লিটার জল তুলছিল, 125 দিনে দিন সংখ্যা বাড়াচ্ছি, 125 দিনে তার থেকে বেশি জল তুলবে, তাহলে উপরে গুণ করতে হবে। ওকে, দেখো 28,000 গুণ 20
গুণ 125টা আবার উপরে গুণ করলাম, নিচে যা থাকবে তাই লিখে দেব 14 গুণ 200। ওকে, এরপর দেখো কাটাকাটি করতে হবে। কাটাকাটিটা হচ্ছে সব থেকে মেন। ওকে, এটা যদি ভুল হয়ে যায় তাহলে পুরো অঙ্কটা বেকার হয়ে যাবে, একটা নাম্বারও কিন্তু পাবে না তোমরা। দেখো প্রথমে শূন্য শূন্য কেটে দেবো, এখানে দুটো শূন্য আর 28,000-এর এই দুটো শূন্য কেটে দিলাম। ওকে, এরপর দেখো 14 দিয়ে 280-কে আমরা কাটবো। 14 2 28 আর শূন্য, মানে 14 20 গুণ করলে দেখো 280 হচ্ছে। ওকে, তাহলে 14 20 280 কেটে দিলাম। এবার এরপর দেখো 2 10 20 কাটলাম, 125-কে কিন্তু আর কোনো কাটার সংখ্যা নেই নিচে। এখানে কিন্তু উপরে উপরে আমরা কিন্তু কাটতে পারি না, উপর নিচে মানে নিচের সংখ্যা দিয়ে উপরে আর উপরের সংখ্যা দিয়ে নিচকে কাটতে পারবো শুধু। তোমরা যদি বলো যে স্যার না 10 2 20 আবার কেটে যাবে, তাহলে কিন্তু ভুল করছো। উপরে উপরে বা নিচে নিচে কখনোই কিন্তু কাটবে না, এটা মাথায় রাখবে। ওকে, এরপর দেখো সংখ্যাগুলো কি কি বাঁচলো, 20 10 আর 125। 20 গুণ 10 গুণ 125 গুণ করো, কত হচ্ছে দেখো 25,000 লিটার। ওকে, তোমরা উত্তর লিখবে 20টি পাম্প 125 দিনে 25,000 লিটার জল তুলতে পারবে। ওকে, এরপর দেখো 5-এর দাগের কয়ের প্রশ্নটা কি বলেছে, সমকোণী ত্রিভুজ কাকে বলে, চিত্রসহ লেখো। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি এবং অন্যান্য কোণগুলি সূক্ষ্মকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ছবি। ওকে, ভালো করে দেখে নাও। এরপর নেক্সট প্রশ্ন বলেছে 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকো, বৃত্তটির ব্যাস, কেন্দ্র ও জ্যা চিহ্নিত করো। তাহলে দেখো প্রথমে কি করবে, প্রথমে স্কেলের সাহায্যে 4 সেমি একটা সরলরেখা আঁকবে। এই সরলরেখাতে তোমরা পেন্সিল কম্পাস নিয়ে ভালোভাবে মাপটা নেবে, এরকমভাবে বসিয়ে মাপটা নিয়ে যে কোনো জায়গায় তোমাদের খাতাতে যে কোনো জায়গায় একটা বৃত্ত অঙ্কন করবে। ওকে, বৃত্ত অঙ্কন করার পর তোমাদেরকে যেহেতু প্রশ্নে বলেছে যে কেন্দ্র আর ব্যাস আর জ্যাকে চিহ্নিত করতে, এখানে দেখো যে জায়গাতে বসিয়ে বৃত্তটা অঙ্কন করবে সেটা হচ্ছে কেন্দ্র, আমি ও নাম দিলাম। আর এ আর সি। ওকে, এ বি হচ্ছে একটা ব্যাসার্ধ, আর এ আর সি এটা হচ্ছে ব্যাস। ওকে, আর ডি আর ই বা ই আর ডি যাই বলো না কেন, এটা হচ্ছে জ্যা। ওকে, এইটা অঙ্কন করার পর তোমরা ছোট্ট করে একটু ডেসক্রিপশন দিয়ে দেবে। যেমন আমি লিখেছি এ বি ব্যাসার্ধ যুক্ত একটি বৃত্ত অঙ্কন করা হলো। এ বি এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এ আর সি, ওকে, এ আর সি এটা হচ্ছে ব্যাস। তাহলে এ বি ব্যাসার্ধযুক্ত একটি বৃত্ত অঙ্কন করা হলো, যার ও হচ্ছে কেন্দ্র, আর এ সি হচ্ছে ব্যাস, আর ইডি বা ডিই হচ্ছে জ্যা। এখানে দেখো ইডি বা ডিই হচ্ছে জ্যা। ওকে, তোমরা কিন্তু এই ছবিগুলো কোনোভাবেই কিন্তু পেনে আঁকবে না। ওকে, কলম দিয়ে কিন্তু আঁকবে না, যখনই ছবি আঁকবে তখন পেন্সিল ব্যবহার করবে। ওকে, এখানে দেখো আমি লিখে দিয়েছি, ছবিগুলো তোমরা পেন্সিল দিয়ে অঙ্কন করবে, কোনোভাবেই কিন্তু পেন দিয়ে অঙ্কন করবে না। ঠিক আছে, আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি পেন দিয়ে করেছি। ওকে, তোমরা কিন্তু করবে না। এরপর দেখো শেষ প্রশ্ন কি বলেছে, ঘনবস্তু কাকে বলে, উদাহরণ দাও। যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা এই 3টি মাত্রা থাকে এবং যার নির্দিষ্ট আয়তন আছে তাকে ঘনবস্তু বলে। যেমন দেখো বল, ইট, দেশলাই, বাক্স, বই, এদের কিন্তু নিজের নিজের মাত্রা আছে, কীরকম দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। ওকে, এদেরকে বলবো ঘনবস্তু। বোঝা গেল? সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।